আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ এই অধ্যায় থেকে শুরু করব। দেখো এখানে কি বলেছে, আমরা চারপাশে খেলার মাঠ, ধান ক্ষেত কিংবা বাড়ির সামনে বাগানে আকৃতি পর্যবেক্ষণ করি। ভালো মতো লক্ষ্য করলে দেখবে যে আমাদের চারপাশে বিভিন্ন আকৃতির জমি রয়েছে। মনে করো কোনো জমির আকৃতি যদি সামান্তরিক কিংবা ট্রাপেজিয়ামের মতো হয়, তাহলে তোমরা পরিমাপ করতে পারবে কি একটি ট্রাপেজিয়াম আকৃতির জমি কিভাবে পরিমাপ করবে? তার নিচের বক্সে লিখে রাখো। একটা বক্স আছে, এখানে আমাদের লিখতে হবে। দেখো, তার আগে আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, এই হচ্ছে আমাদের ট্রাপিজিয়াম। আমরা জানি যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। দেখো, এই যে চতুর্ভুজের এই বাহু দুটো হচ্ছে সমান্তরাল, তাই এটা হচ্ছে ট্রাপিজিয়াম। দেখো, যখন আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করব, ট্রাপিজিয়াম ক্ষেত্রফল বের করার জন্য আমার এই সমান্তরাল বাহু দুটোর দৈর্ঘ্য জানতে হবে এবং এই ট্রাপিজিয়ামের উচ্চতা জানতে হবে। অর্থাৎ এই যে কৌণিক বিন্দু থেকে লম্বটাই হচ্ছে, বা শীর্ষবিন্দু থেকে লম্বটাই হচ্ছে এই ট্রাপিজিয়ামের উচ্চতা। তাহলে দেখো, আমাদের যদি সমান্তরাল বাহু দুটি এ আর বি হয় এবং উচ্চতা যদি এইচ হয়, তাহলে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা খুব সহজেই বের করতে পারবো। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল, অর্থাৎ এ প্লাস বি ইন্টু উচ্চতা হচ্ছে এইচ। এই হচ্ছে আমার, যদি ট্রাপিজিয়াম আকৃতি থাকে তার ক্ষেত্রফলটা আমরা এভাবে বের করবো। আর যদি সামান্তরিক থাকে, দেখো আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল হয়। এটা যদি আমার সামান্তরিক হয়, এই বাহু আর এই বাহু সমান হবে, আর এই বাহু আর এই বাহু সমান হবে। দেখো, যখন ট্রাপিজিয়ামের যখন সামান্তরিকের ক্ষেত্রফল বের করব, তখন সামান্তরিকের এটা হচ্ছে আমার ভূমি এবং এটা হচ্ছে এই যে উচ্চতা এইচ। যখন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করব, তখন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে ভূমি গুণন উচ্চতা, অর্থাৎ বি গুণন এইচ। তাহলে দেখো, আমরা বক্সের মধ্যে আমি লিখে রেখেছি, এখানে আমরা লিখতে পারি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল, অর্থাৎ এই যে সমান্তরাল বাহু দুইটার যোগফল ইন্টু হচ্ছে উচ্চতা, এই যে উচ্চতা। এবং সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। দেখো, আমরা নিচের দিকে যাচ্ছি। এবার চিত্র 5.1 লক্ষ্য করো। এখানে একটি এলাকার বিভিন্ন জমির আকৃতিগুলো দেখা যাচ্ছে। এখানে কি কি আকৃতি দেখতে পাচ্ছ পর্যবেক্ষণ করো এবং খাতায় এঁকে রাখো। একটু চিন্তা করে বলো, এই বিভিন্ন আকৃতির জমি আমরা কিভাবে পরিমাপ করতে পারি? তোমার সহপাঠী এবং প্রয়োজনীয় শিক্ষকের সঙ্গে আলোচনা করে নিচের বক্সে তোমার মতামত লিখে রাখো। এই যে একটা বক্স এবং এই হচ্ছে আমার চিত্র। এই চিত্রটা দেখে এখানে বিভিন্ন আকৃতি আছে। দেখো, এই যে আমার, এটাকে আমরা সামান্তরিক বা চতুর্ভুজ বলতে পারি। এই যে চতুর্ভুজ, এটা একটা আয়তক্ষেত্র। আবার এইখানে দেখো একটা ত্রিভুজ আকৃতি আছে, এখানে দেখো আবার পঞ্চভুজ আছে, আবার এখানে দেখো ষড়ভুজ আছে। এগুলোর আকৃতি মানে কিভাবে পরিমাপ করব সেটা আমাদের এখানে লিখতে হবে। দেখো, আমরা তাহলে এখানে আমি লিখে রাখছি। দেখো, এখানে আমি বক্সটা লিখে ফেলেছি। কি আকৃতিগুলোর মধ্যে ত্রিভুজ, চতুর্ভুজ, ষড়ভুজ, পঞ্চভুজ লক্ষ্য করা যাচ্ছে। ট্রাপিজিয়াম আকৃতি সহজে পরিমাপ করা গেলেও বাকি আকৃতিগুলো সুষম বহুভুজ নয়। দেখো, আমরা ট্রাপিজিয়াম আকৃতিটা কিন্তু উপরে দেখিয়েছি যে ট্রাপিজিয়ামের যে ক্ষেত্রফল আছে সূত্রটা ব্যবহার করে আমরা সহজে বের করতে পারবো, কিন্তু অন্যান্য আকৃতিগুলো কিন্তু সুষম বহুভুজ নয়। আকৃতিগুলোকে গ্রিডের সাহায্যে সুষম আকৃতি ত্রিভুজ, চতুর্ভুজে বিভক্ত করে পরিমাপ করতে পারি। এখন নিচে কি বলেছে, ট্রাপিজিয়াম, রম্বস, ত্রিভুজ কিংবা বৃত্তাকার জমি আমরা খুব সহজে পরিমাপ করতে পারি। এ পরিমাপের ক্ষেত্রে কখনো গ্রিড ব্যবহার করি, আবার কখনো সূত্র ব্যবহার করি। কিন্তু ছবিতে যে আকৃতিগুলো দেখতে পেলাম, এমন আকৃতি পরিমাপের ক্ষেত্রে আমরা কি করব? এই অভিজ্ঞতাটি আলোচনায় এবং বিভিন্ন কাজে অংশগ্রহণের মাধ্যমে তোমরা এই আকৃতিগুলোকে খুব সহজে চিহ্নিত করে পরিমাপ করার বিভিন্ন পদ্ধতি শিখবে। আমি পরের পেজে চলে যাচ্ছি। আমাদের বিদ্যালয়ের জমি দেখতে কেমন, এটা তোমরা তোমাদের বিদ্যালয়ের জমিরই এটা শিক্ষকের সাহায্য নিয়ে করবে। আমি 95 পেজের নিচের দিকে একক কাজে চলে যাচ্ছি। দেখো, একক কাজের এখানে কি বলেছে, প্রদত্ত বক্সে বিভিন্ন আকৃতি দেওয়া আছে। প্রদত্ত আকৃতিগুলোর প্রতিটি বাহু এবং প্রতিটি কোণ পরিমাপ করে তাদের মধ্যে কি ধরনের মিল দেখতে পাচ্ছ? সমজাতীয়, উপজাতীয়, বৈশিষ্ট্যযুক্ত আকৃতিগুলো শনাক্ত করো। দেখো, এই পাশে আমাদের আকৃতিগুলো দেওয়া আছে, আমি আকৃতিগুলো দেখাচ্ছি। এখানে এই একটা পঞ্চভুজ, ত্রিভুজ, এটাও পঞ্চভুজ, এটা চতুর্ভুজ, এটা হচ্ছে ষড়ভুজ। আমরা যদি দেখি, এখানে 6টা বাহু আছে, 1 2 3 4 5 6টা বাহু আছে।
এটাও ষড়ভুজ, এটাও ষড়ভুজ, এটা হচ্ছে চতুর্ভুজ। তাহলে দেখো যে আকৃতিগুলো সমজাতীয় হিসেবে চিহ্নিত করলে তার কারণ লিখো। দেখো এখানে যদি আমি একটু দেখি চিত্রগুলোর মধ্যে, তাহলে দেখো এখানে আমি লিখে নিচ্ছি যে আকৃতিগুলোকে সমজাতীয় হিসেবে চিহ্নিত করলে তার কারণ এখানে লিখো। এখানে লিখবো ক ও গ আকৃতি দুটি সমজাতীয়। এখানে আমি লিখবো ক ক ও গ আকৃতি দুটি সমজাতীয়। আকৃতি দুটি সমজাতীয়। উভয় আকৃতির বাহু ও কোণ হচ্ছে 5টি করে, সুতরাং এরা পঞ্চভুজ। দেখো ক আর হচ্ছে গ একই, কারণ এখানে হচ্ছে আমার 5টা বাহু, এটারও 5টা বাহু আছে। আবার দেখো ঘ ও জ, ঘ আর বর্গীয় জ, এখানে আমি লিখবো ঘ ও বর্গীয় জ সমজাতীয়। উভয় আকৃতির 4টি বাহু ও কোণ আছে, সুতরাং এরা চতুর্ভুজ। আমরা জানি 4টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রে হচ্ছে চতুর্ভুজ। এখানে যেহেতু 4টা বাহু আছে ক এবং দেখো ঘ এবং বর্গীয় জাতে প্রত্যেকের 4টা বাহু আছে, কোন 4টা আছে, তাই এরা সমজাতীয়। আবার দেখো উম চ ছ, এই যে উম চ ছ, এই 3টি আকৃতির প্রত্যেকেরই 6টি করে বাহু এবং কোণ আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি উম চ ছ সমজাতীয়। এদের 6টি করে বাহু ও কোণ আছে, সুতরাং এরা ষড়ভুজ। এই হচ্ছে আমার লেখা হয়ে গেল। এবার আমি নিচের দিকে যাচ্ছি। দেখো নিচের দিকে কি বলেছে, একক কাজটির ক্ষেত্রে যে আকৃতিগুলোর বাহু এবং কোণগুলো পরস্পর সমান সেগুলো হলো, দেখো এখানে আমি লিখে রেখেছি বাহু কোণগুলো সমান হচ্ছে ক খ বর্গীয় জ ছ। দেখো এখানে এই যে ক খ চ বর্গীয় জ, এখানে প্রত্যেকেরই 5টি করে বাহু। এখানে দেখো এই যে এটার 5টি বাহু আছে, 5টা বাহু সমান এবং 5টা কোণ সমান। এই ত্রিভুজেরও এখানে 3টি বাহু সমান এবং 3টি কোণ সমান। এখানে চ নাম্বারেরও এখানে 6টি বাহু সমান এবং 6টা কোণ সমান, এবং বর্গীয় জতে এখানে 4টা বাহু সমান এবং 4টা কোণ সমান। আবার দেখো যে আকৃতিগুলোর বাহু এবং কোণগুলো পরস্পর সমান নয় সেগুলো হলো উম গ ঘ উম ছ, অর্থাৎ এই যে গ ঘ উম ছ। এবার দেখো নিচে একটু কি বলেছে, যখন কোন আকৃতির বাহু এবং কোণগুলো পরস্পর সমান হয় আমরা তাকে নিয়মিত আকৃতি হিসেবে চিহ্নিত করি। অর্থাৎ বাহু এবং কোণ যেখানে দেখলাম এই যে যেমন ত্রিভুজটা, এখানে 3টা বাহু সমান এবং কোণও সমান, অর্থাৎ এই ত্রিভুজটা হচ্ছে আমাদের এখানে নিয়মিত আকৃতি। আবার দেখো কি বলেছে, আবার যখন কোনো আকৃতির বাহু এবং কোণগুলোর ক্ষেত্রে যে কোনো একটি অসমান থাকে সেই আকৃতিকে অনিয়মিত আকৃতি হিসেবে চিহ্নিত করি। অর্থাৎ এখানে আমরা সেক্ষেত্রে আমরা এখানে দেখো নাম্বারটা বলতে পারি, এখানে 6টা বাহু আছে এবং 6টা বাহু কিন্তু সমান নয়। এই বাহু আর এই বাহু সমান হলেও কিন্তু দেখো এই বাহু কিন্তু সমান নয় এবং কোণগুলোও সমান নয়, তাই এটা হচ্ছে আমার অনিয়মিত আকৃতি।
অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, এবং আমার চ্যানেলে যদি তুমি নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।